খেলা হবে খেলা। জয় ডক্টর ইউনূস ৩৩ বছর পর একটা ভিন্ন রকম কর্মকাণ্ডের আয়োজন করতে যাচ্ছে। যাবার আগে শেষ মুহূর্তে বেশ কিছু কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, এই জিনিসগুলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সার্বভৌমত্বের কল্যাণে জড়িত। মিশন সফল হতে যাচ্ছে। ইতিহাসের পাতায় নাম লেখাবেন ইউনূস নিজেই, নিজের নাম। এখন যেটা করতে যাচ্ছে, ইতিহাসে হিরো হবেন প্রফেসর ইউনূস একা। পরবর্তী প্রজন্ম ইউনূসকে বলবে নতুন বাংলাদেশের জনক। নতুন বাংলাদেশের স্থপতি জনক, এটা প্রফেসর ইউনূসকে বলবে। ইউনূস সে স্ট্যাটাস অর্জন করতে যাচ্ছে। এই কাজটা বিএনপি এবং জামাত থেকে আসা উচিত ছিল। এগুলো এতদিন কেন আসে নাই? এজন্য তারা দায়ী। এই ৭২-এর এই কলঙ্কিনী এবং দেশদ্রোহী সংবিধান, এটাকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। দিয়ে একটা নতুন বাংলাদেশী মানুষের জন্য একটা সংবিধান। দুদক তার ইতিহাসে সবচেয়ে বড় একটি মামলা করেছে। দুদক আনুষ্ঠানিকভাবে বলেছে যে প্রতিষ্ঠানটির ইতিহাসে এটাই সবচেয়ে বড় মামলা। এস আলম একটা যত মাফিয়া ছিল এই সবার শীর্ষে ছিল এস আলম, কারণ সে একাই ৭টা ব্যাংক দখল করেছে। বিএনপি হানাপুটে যেহেতু না বলছে, বিএনপি একবার ক্ষমতায় আসলে দেশে আর কোনো নির্বাচন হবে না সেই কথা বলে দিবে। ইমানদার মানুষের শক্তি অনেক বড়। খেয়াল করে দেখবেন, চোর চোট্টা ডাকাত বেঈমান তার বাড়ির পাহারাদার খুঁজে বেড়ায়, ইমানদার মানুষ খুঁজে বেড়ায় না? অনেক বড় শক্তি ইমানদার মানুষের। কিন্তু আমরা কি করে চিনবো এই রাজনীতির মধ্যে কারা ইমানদার? এটা চিনার উপায় কি? একটাই উপায়। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন। এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দুদক তার ইতিহাসে সবচেয়ে বড় একটি মামলা করেছে, আর সেটি হচ্ছে ১০,০০০ কোটি টাকারও বেশি। এটি ঋণ আত্মসাৎ এবং পাচারের অভিযোগে মামলা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে সেই বিখ্যাত কুখ্যাত এস আলম, তার স্ত্রী এবং ৫ ভাই সহ প্রতিষ্ঠানটির ৬৭ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়, যার আর্থিক পরিমাণ এখানে বলা হচ্ছে ১০,৪৭৯ কোটি টাকা। দুদক আনুষ্ঠানিকভাবে বলেছে যে প্রতিষ্ঠানটির ইতিহাসে এটাই সবচেয়ে বড় মামলা। রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, অভিযোগ অনুযায়ী ইসলামী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান উপেক্ষা করে এস আলম গ্রুপের ৩টা প্রতিষ্ঠান, যেমন এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিল লিমিটেড এবং এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের নামে অনিয়মিতভাবে ঋণ অনুমোদন করা হয়। মূল ঋণের পরিমাণ ছিল ৯,২৮৩ কোটি, যেটা সুদ সহ লভ্যাংশ এবং সুদ সহ ১০,৪৭৯ কোটি ৬২ লাখ টাকায় দাঁড়িয়েছে। দর্শক বুঝতে পারছেন একটা গ্রুপের বিরুদ্ধে কত বড় অঙ্কের একটা মামলা হয়েছে। এরকম আরো অনেক মামলা আছে। ধারণা করা হচ্ছে এক এস আলমই সব মিলায় বিভিন্ন ব্যাংক থেকে ১,০০,০০০ কোটি টাকা আত্মসাৎ করছে এবং যেটার কোনো হিসাব নাই। ১০,০০০ কোটি টাকা দিয়ে শুরু হলো, এটা শেষ কোথায় এর জানা নেই। দর্শক, পুরো শেখ হাসিনার আমলে এস আলম একটা যত মাফিয়া ছিল এই সবার শীর্ষে ছিল এস আলম, কারণ সে একাই ৭টা ব্যাংক দখল করেছে। তৎকালীন ডিজিএফ এর কোন একটা অংশকে ব্যবহার করে একের পর এক ব্যাংকের মালিক হয়েছে। মালিক হবার পর সমস্ত ব্যাংক থেকে যত তার আমানত ছিল সেই আমানত ঋণ আকারে একের পর এক বের করে নিয়েছে। কোনো রকম কাগজপত্র কিচ্ছু নাই। তার বাড়ির চাকর বাকর পিয়ন গ্রামবাসী যত ছিল তাদেরকে মাসোয়ারা দিত, আর তাদের নামে সমস্ত ঋণ অনুমোদন করে ভুয়া প্রতিষ্ঠানের নামে বের করে নিয়ে গেছে, যার আর হদিশ নেই। অথচ এই লোক আবার বিশ্ব ব্যাংকে আবেদন করেছে যে বাংলাদেশের বিরুদ্ধে যে তাকে দেউলিয়া করা হচ্ছে এবং তার প্রতি অন্যায় অবিচার করা হচ্ছে এবং সে প্রতিকার চাইছে। অথচ তার অসংখ্য ঋণ অনুমোদনটা একেবারে জালিয়াতিতে ভরা, যেটা প্রমাণিত হয়েছে। ইসলামিক ব্যাংকটাকে একটা সবচেয়ে লাভজনক একটা ভালো ব্যাংক ছিল, সেই ব্যাংকটাকে একদম ফোকলা বানায় ফেলছে এই এস আলম। এবং এর মূল কারণ হচ্ছে পেছনে ছিল শেখ হাসিনা এবং তার যেই পুরো পরিবার এবং আরো যেই রাজনৈতিক মাফিয়ারা, তারা মিলেমিশে এইভাবে বিপুল পরিমাণ টাকা বের করে নিয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর টাকা উত্তোলন হয়েছে নির্বাচনের আগে, তখন ২ হাতে টাকা বিলাইছে এবং শুধু স্লিপ লিখতেন তিনি, আর সমানে ব্যাংক থেকে টাকা বের করা হয়েছে। একেবারে মনে হচ্ছে ব্যক্তিগত সব সিন্ধুকে যেমন টাকা থাকে, মানুষের টাকা সেখান থেকে বের করে আর দেয় এবং তার কোনো জবাবদিহিতা থাকে না। ব্যাংকগুলোকে সেইভাবেই নিজের সিন্ধুকের মতন করে ব্যবহার করছে। আজকে এস আলমও নেই, শেখ হাসিনাও নেই। ফলে এই মামলাটা হবে, তার কি সম্পদ আছে, কি বাজেয়াপ্ত করে এই টাকা আদৌ উঠবে কিনা যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। ইতিহাসের পাতায় নাম লেখাবেন ইউনূস নিজেই, নিজের নাম। সুযোগ ছিল কালেকটিভলি সবাই মিলে হিরো হওয়ার সুযোগ ছিল। বিএনপি জামাত সব দল মিলে আমরা ইতিহাসের পাতায় স্থান করে নিতে পারতাম, নাম লেখাতে পারতাম, কিন্তু না। এখন যেটা করতে যাচ্ছে, শেষ মুহূর্তের নাটকীয়তার কারণে ইতিহাসে হিরো হবেন প্রফেসর ইউনূস একা, বিএনপি জামাত না। তবে ইতিহাসে জামাত মূল্যায়িত হবে, কিন্তু সবাই মিলে হিরো হওয়ার সুযোগটা বিএনপির কারণে ব্যর্থ হচ্ছে। পরবর্তী প্রজন্ম ইউনূসকে বলবে নতুন বাংলাদেশের জনক।
নতুন বাংলাদেশের স্থপতি, যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক আছে না, ওরকম নতুন বাংলাদেশের স্থপতি জনক, এটা প্রফেসর ইউনুসকে বলবে। ইউনুস সে স্ট্যাটাস অর্জন করতে যাচ্ছে, অথচ এটা হওয়ার কথা ছিল না। হওয়ার কথা ছিল যে আমরা কালেক্টিভলি সবাই মিলে নতুন বাংলাদেশ গড়েছি। ঐক্যমত্য কমিশন পৃথিবীর রাজনীতির ইতিহাসে একটা অধ্যায়। পৃথিবীতে যদি কোনো ক্রাইসিস হয় কোনো দেশে, ল্যাটিন আমেরিকার দেশে, এমনকি ইউরোপের পর্তুগালও এখন ঝামেলা হচ্ছে বিভিন্ন জায়গায়। ইউরোপের দেশেও রাস্তায়, ফ্রান্সে মাঝে মাঝে ঝামেলা হয়, আপনারা দেখেন না, ইটালিতে হয়, বিভিন্ন জায়গায়, গ্রিসে অচল অবস্থা। তো এইগুলোর সমাধানে হতে পারতো বাংলাদেশের ঐক্যমত্য কমিশন একটা এক্সাম্পল। এবং পলিটিক্যাল সায়েন্সে ঐক্যমত্য কমিশন এটা একটা থিওরি হিসেবে স্থান পেতে পারতো, বা হয়তো পাবেও কিছুটা। পলিটিক্যাল সায়েন্সের কোর্সে এটা আলাদাভাবে পড়ানো হবে, আলী রিয়াজদের নাম থাকতো সেখানে। কিন্তু বিএনপির কারণে বিষয়টা ওইভাবে হচ্ছে না। এখন ইউনুসের ডমিনেশন। আমার দেশের রিপোর্ট, গণভোট প্রশ্নের এই দৃশ্যমান অগ্রগতি, এই যে দৃশ্যমান অগ্রগতি নেই, এটা হচ্ছে শেষ মুহূর্তের নাটকীয়তা। কিন্তু বৃহস্পতিবারের পর আপনারা দেখবেন, মানে আসলে এই ঐক্যমত কমিশন যেহেতু একমত হতে পারেনি, সরকার 7 দিনের সময় দিয়েছে, সে সময় শেষ। এবার রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নতুন বাংলাদেশ সংস্কারের পর নতুন বাংলাদেশ হয়েছে, এটা আর বলা যাচ্ছে না। তাহলে কি হচ্ছে, ওই যে বৃহস্পতিবারের পর ইউনুস সিদ্ধান্ত দিবেন, এর মানে ইউনুসই হিরো, ইউনুসই করেছেন। রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারেনি, শেষে মিটিং করতে বলেছিল, তাও পারেনি, তাহলে হিরো ইউনুস, ক্লিয়ার। এই যে গণভোট প্রশ্নে দৃশ্যমান অগ্রগতি নেই, এটা হচ্ছে শেষ মুহূর্তে নাটকীয়তা। দৃশ্যমান অগ্রগতি না থাকলেও অদৃশ্যমান অগ্রগতি আছে। কি দৃশ্যমান অগ্রগতি বলতে, পলিটিক্যাল পার্টিগুলো মিটিং করে যদি একমত হতে পারতো, ওটাকে বলা হতো দৃশ্যমান অগ্রগতি। কিন্তু ভিতরের অগ্রগতি, অদৃশ্য অগ্রগতি হচ্ছে যে ইউনুস সরকার, ইউনুস ঠিক করে ফেলেছেন কি হবে, কি করবে। 15 তারিখ বা বৃহস্পতিবার পর হঠাৎ করে সংবিধান সংস্কার অধ্যাদেশ জারি করবে, গণভোটের বিধান রেখে অধ্যাদেশ জারি করবে, তারপর গণভোটের তারিখ দেবে। এর মানে ইউনুস হিরো, এবং এটা করবে। এবং এইগুলো জুলাই সনদ, নোট অফ ডিসেন্ট ছাড়াই বাস্তবায়ন হবে। বিএনপি নোট অফ ডিসেন্ট, জয় বাংলা। রাজনৈতিক অঙ্গনের নতুন অস্থিরতা, এই অস্থিরতাও এটাও শেষ মুহূর্তে নাটকীয়তা, এবং এটা কেটে যাবে। ইউনুস এই অস্থিরতা দূর করবেন, এবং অস্থিরতা দূর করার জন্য যে প্রস্তুতি দরকার, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, পুলিশ প্রধান, র্যাব প্রধান এবং আনসার প্রধান, সবার সাথে আলোচনা করে সেই অস্থিরতা দূর করার সব বন্দোবস্ত ইউনুস সরকার করে ফেলেছে, প্রফেসর ইউনুস নিজেই করে ফেলেছে। জামাতের আলোচনার প্রস্তাবে সাড়া দেয়নি বিএনপি, এটা আরেক নাটকীয়তা, এবং এটি হচ্ছে ইতিহাসের ভিলেন হওয়া, বিএনপি ইতিহাসের ভিলেন। কারণ জামাত এই আলোচনার প্রস্তাবটা তো জামাতের না, আলোচনার প্রস্তাবটা সরকারের। উদ্যোগ নিয়েছে জামাত, উদ্যোগটা বিএনপি নিলে বিএনপি আরো বেশি হয়ে যেতে পারতো। কিন্তু বিএনপি উদ্যোগ না নিয়ে এক ভুল করেছে, আবার জামাত উদ্যোগ নিয়েছে, উদ্যোগে সারা দিন না দিয়ে আর এক ভুল করেছে। তাহলে জামাতের আলোচনার প্রস্তাবে সারা দেয়নি বিএনপি, এটা ওইভাবে না। এর অর্থ হচ্ছে সরকারের আলোচনার প্রস্তাব বিএনপির কারণে ব্যর্থ। কারণ সরকার আলোচনার প্রস্তাব দিয়েছে যে আপনারা নিজেরা নিজেরা আলোচনা করেন, সেটা বিএনপির কারণে হয়নি। এর মানে বিএনপি ইতিহাসে ভিলেন হয়ে গেল, সরকারের বেঁধে দেওয়ার সময় শেষ। সে আরেকদিন আছে হিসাবে, আর একদিনের মধ্যে কি হবে এটা তো বুঝেনি। এর মানে এগুলো শেষ। মঙ্গলবার মধ্যে গণভোটের ঘোষণা না হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি আন্দোলন, এটা আরেকটা নাটকীয়তা। মঙ্গলবারের মধ্যে গণভোটের অধ্যাদেশ জারি হবে না, কিন্তু রাজপথে জামাতের চাপ অব্যাহত থাকবে, জামাত সমাবেশ করবে আন্দোলন। কিন্তু অধ্যাদেশ জারি হতে হবে বৃহস্পতিবার বা এই সময়ের মধ্যে। এবং জামাতকে আশ্বস্ত করছে, জামাতের সাথে ইন্টারনাল যোগাযোগ আছে সরকারের। তারপর জামাত দৃশ্যমান চাপ বজায় রাখবে। এই যে দৃশ্যমান চাপ, অদৃশ্য অগ্রগতি, এটাই নাটকীয়তা। এবং এর মধ্য দিয়ে ভালো কিছু, বিএনপি ভিলেন, ডক্টর ইউনুস হিরো, কালেকটিভ হিরো সবাই হতে পারো না, জামাত ইতিহাসে মূল্যায়িত হবে। পরিস্থিতি এদিকে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।